আমরা মনে করি আমরা ফুটবলের রুলস বুঝতে পারি। একটা মাঠ, একটা বল, দুইটা গোল পোস্ট, 22 জন প্লেয়ার এবং 90 মিনিট, এটাই ফুটবল। কিন্তু একজন মানুষ ছিলেন যাকে ফুটবল পরিবর্তন করতে পারেনি। তিনি জোহান ক্রাইফ, যিনি ফুটবলের রুলস এবং টাইমলাইন পরিবর্তন করে দিয়েছিলেন, যার ফিলোসফি আজকের বড় বড় দলের সফলতার মূল সূত্র। আজকের ম্যাচটা তার জন্য কতটা মূল্যবান তা কিছু শব্দ বা বাক্য দিয়ে বোঝানো সম্ভব না। জোহান ক্রাইফের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, কেনই বা তাকিয়ে থাকবে না? তিনি হলেন ডাচ ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার, যিনি ইতিমধ্যে 2টি ব্যালন ড'র জিতেছেন। তার দেশ তার উপর ভর করে আজকের এই ফাইনালে এসে দাঁড়িয়েছে। কেই বা ভেবেছিল অ্যামস্টারডামে জন্ম নেওয়া বাবাহীন স্কিনি ছেলেটা এত দামি হয়ে যাবে তার দেশের জন্য? ক্রাইফের সামনে আইকনিক জার্মানি টিম, যার ক্যাপ্টেন বেকেনবাওয়ার। সেই তারকাপূর্ণ জার্মানি টিমের সামনে দাঁড়ানোর জন্য নেদারল্যান্ডসের 2টি জিনিস আছে: 1, জোহান ক্রাইফ, 2, তার টোটাল ফুটবল। ম্যাচ স্টার্ট হতে কিছুটা দেরি হচ্ছিল। ক্রাইফের কাছে শুধু 90 মিনিট ছিল তার নিজেকে প্রমাণ করার জন্য, তার টোটাল ফুটবলকে প্রমাণ করার জন্য। যে টোটাল ফুটবল তিনি লিনাস মিশেলের সাথে মিলে তৈরি করেছিলেন অ্যাজাক্সে। ম্যাচ শুরু হলো। প্রথম মিনিটে ক্রাইফের পায়ে বল, মাঝমাঠ থেকে বল নিয়ে তার অসাধারণ ড্রিবলিং। একের পর এক জার্মান প্লেয়ারকে অতিক্রম করে ডি বক্সে প্রবেশ করলেন তিনি। তাকে থামাতে উইলি হোনেসের ফাউল এবং রেফারির পেনাল্টির বাঁশি। পেনাল্টি নিলেন নিস্কেন্স এবং তার ঠান্ডা মাথায় গোল। ম্যাচের শুরুতেই লিডে চলে আসে নেদারল্যান্ডস। ম্যাচ তখন সম্পূর্ণ ডাচদের দখলে। জার্মানি আস্তে আস্তে বিল্ড আপ করার চেষ্টা করছে। তখনই বাজে এক বিপত্তি। ক্রাইফের শৈশব কেটেছে অ্যাজাক্সের কাছাকাছি, তাই মাত্র 10 বছর বয়সে তিনি অ্যাজাক্সের যুব একাডেমিতে যোগ দেন। 17 বছর বয়সে তিনি অ্যাজাক্সের মূল দলের হয়ে তার প্রথম ম্যাচ খেলেন। তার অসাধারণ ড্রিবলিং, টাচ এবং গেম সেন্স তাকে সেই সময়ের তারকা বানিয়ে দেয়। ম্যাচের 25তম মিনিট, ডি বক্সে জার্মান প্লেয়ার হোনজেনবেনকে ট্যাকেল করেন ডাচ ডিফেন্ডার এবং জার্মানরা পেনাল্টি পেল। সেটাকে আবার গোলে কনভার্ট করলেন পল ব্রাইটনার। এরপর জার্মানি অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে। ক্রাইফ তখন উইং রোল প্লে করতে শুরু করে। ফার্স্ট হাফ প্রায় শেষের দিকে। তখনই মুলারের অসাধারণ টেকনিকের গোল। এই গোলটি ক্রাইফের জন্য মানসিক চাপ সৃষ্টি করেছিল। 2-1 গোলে এগিয়ে যায় জার্মানি। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ক্রাইফ যোগ দিয়েছিলেন বার্সেলোনাতে। এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তার আইকনিক ক্রাইফ টান সকলের মন ছুঁয়ে গিয়েছিল। তার পায়ের ম্যাজিকে মুগ্ধ ছিল সবাই। উভয় পক্ষই আক্রমণ করছিল তখন, কিন্তু সফলতার মুখ দেখছিল না। ক্রাইফের ক্রাইফ টানও আজ কাজ করছিল না। 75তম মিনিটে ডাচদের একটি সুন্দর সেট আপ, কিন্তু ভাগ্য হয়তো আজ তাদের সহায় ছিল না। 85তম মিনিট, ডাচদের ডি বক্সে একটি পেনাল্টির আপিল এবং রেফারির তা প্রত্যাখ্যান। বল তখনও ছিল চলমান। নিস্কেন্সের একটি লং রেঞ্জ শট, যা চলে যায় পোস্টের খানিকটা বাইরে দিয়ে। সময় পেরিয়ে যাচ্ছিল। ক্রাইফের ওপর চাপ বাড়ছিল। কোনো কিছুই কাজ করছিল না। সময়ের শেষ দিকে ডাচদের আপ্রাণ চেষ্টা, কিন্তু তখনই বেজে ওঠে রেফারির বাঁশি। জার্মানি হাসলো শেষ হাসিটা। ফুটবলের সবচেয়ে সুন্দর কবিতাটি শেষ লাইনে অপূর্ণ রয়ে গেল। হ্যাঁ, ক্রাইফ সে ফাইনাল হারলেন, কিন্তু তার টোটাল ফুটবল ফিলসফি সারা বিশ্বে সুনাম অর্জন করলো। হোয়াট ইজ টোটাল ফুটবল? এটা হলো একটা প্লেয়িং স্টাইল যেখানে একজন প্লেয়ার একই পজিশনে না থেকে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তার পজিশন চেঞ্জ করতে থাকে। ক্রাইফের এই রুলস আজও বার্সেলোনার একাডেমি লা মাসিয়া ফলো করে। বিশ্বকাপের সেই বছর ডিসেম্বরে তিনি তার 3য় ব্যালন ড'র জয় করেন, কিন্তু তার জন্য যে অপেক্ষা করছিল, তিনি কি প্রস্তুত ছিলেন সেটার জন্য?
পরবর্তীতে বার্সেলোনার সাথে খেলা চালিয়ে যান তিনি। সেখানে কাটে তার সোনালী সময়। 1977 নেদারল্যান্ডসকে তিনি পরবর্তী বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করালেন, কিন্তু এরপরেই তার পরিবার বার্সেলোনাতে একটি কিডন্যাপিংয়ের শিকার হয়, যার কারণে তিনি অক্টোবর 1977-এ রিটায়ার্ড হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু ঝড় তো এখান থেকেই শুরু। 1978 সালে তিনি ব্যাংকরাপ্ট হয়ে যান, কারণ একজন প্রতারকের পিগ ফার্মে তিনি অনেক টাকা ইনভেস্ট করেন এবং প্রতারিত হন। এইভাবেই কি শেষ হয়ে যাবে একজন গ্রেট ফুটবলারের জীবন? তিনি অ্যাজাক্সকে নিয়ে এসেছেন বিশ্বের সেরা ক্লাবদের কাতারে, জিতিয়েছেন 3টি UCL। তার নেতৃত্বে বার্সেলোনা কাটিয়েছে তাদের 14 বছরের শিরোপা খরা। রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে 5-0 বলে, যা এখনো লেগে আছে কাতালুনিয়ানদের মনে। তিনি আবার ফিরলেন, কিন্তু এবার একটা আমেরিকান ক্লাবে, এবং পরবর্তীতে অ্যাজাক্সের হয়ে তিনি তার খেলোয়াড়ি জীবন শেষ করেন। কিন্তু তার গল্প এখনো বাকি। ক্রাইফ সিদ্ধান্ত নিলেন কোচ হওয়ার, যার কারণে আজকের বিশ্ব ফুটবলের টাইমলাইন চেঞ্জ হয়ে গেছে। তার শেখানো রুলস আজকের বড় বড় দল ফলো করছে। ফুটবলের প্রতিটি অংশে লেগে আছে তার DNA। প্রথমে অ্যাজাক্স, এরপর বার্সার কোচ হন তিনি। সেখানে তৈরি করেন তার স্কোয়াড, যাকে ডাকা হয় ড্রিম টিম নামে। 1992-তে তিনি UCL জিতলেন বার্সেলোনার কোচ হিসেবে। তৈরি করলেন লা মাসিয়া, যেটা তার বার্সার প্রতি ভালোবাসার প্রমাণ। ফুটবল বিশ্ব শিখল আধুনিক ফুটবল, তার টোটাল ফুটবল। তার জীবনের শেষ ম্যাচে তার প্রতিপক্ষ ছিল ক্যান্সার। তখন তিনি বলেছিলেন, আমার মনে হচ্ছে আমি 2-0 বলে এগিয়ে আছি, কারণ তিনি জানতেন তার কাজ এখনো শেষ হয়নি। হয়তো আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার ছায়া আজও রয়ে গেছে। তিনি বেঁচে আছেন লা মাসিয়াতে, যেখান থেকে মেসি, শাভি, ইনিয়েস্তা থেকে শুরু করে আজকের লামিন ইয়ামালের সূচনা। পেপ গার্দিওলার ট্যাকটিক্স, মেসির ছোট ছোট পাসের ডিফেন্স চেরা দৌড়, বা কেভিন ডি ব্রুইনার অসাধারণ স্পেস মেকিং, সবখানেই তার প্রতিধ্বনি রয়ে গেছে। তার যে কৌশল আজও সবাই ফলো করে, তা হলো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানান পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান, এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।